ইরানের পরমাণু ইস্যুতে সুর পাল্টালেন ট্রাম্প। কর্মসূচি 20 বছর স্থগিত রাখলেও হতে পারে চুক্তি। ওয়াশিংটনের ওপর আস্থা নেই, সাফ জবাব তেহরানের। চীন সফর শেষে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় দেননি প্রতিশ্রুতি, অপরিবর্তিত পররাষ্ট্রনীতি। লেবাননে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত বৈরুত তেল আবিব। ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৬, গাজায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার সহ ১৩ জনের প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজাদ। যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই ইরানের, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যদি 20 বছরের জন্য তাদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখে, তবে সেটিকেও যথেষ্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্য শেষের পথে। যুক্তরাষ্ট্রের উপর ইরানের কোনো আস্থা নেই। ওয়াশিংটন চুক্তির বিষয়ে আন্তরিক হলেই কেবল আলোচনায় বসবে তেহরান। স্থানীয় সময় শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী নিয়েও কড়া বার্তা দেন আরাকচি। বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে নেই তারা এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে পারবে, তবে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। সামাজিক মাধ্যমে লেখেন, এই প্রণালীর নিরাপত্তা রক্ষায় ইরান তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখে তবে সেটি গ্রহণযোগ্য হতে পারে। এর আগে ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন তিনি, যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তেহরান। ইরান ইস্যুতে ধৈর্য কমে আসছে এবং আলোচনায় এখনও কোনো অগ্রগতি হয়নি বলেও জানান ট্রাম্প। তিনি দাবি করেন, দুই পক্ষের মূল অবস্থান এখনও অনেক দূরে। ইরান যুদ্ধবিরতির বিনিময়ে বিভিন্ন শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং সামরিক হামলা বন্ধের নিশ্চয়তা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তার মিত্ররা পারমাণবিক সক্ষমতা সীমিত করার উপরই জোর দিচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। চীন সফর শেষে তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার বিরুদ্ধে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট। তাইপের সার্বভৌমত্ব রক্ষায় চীনা প্রেসিডেন্টকে কোনো প্রতিশ্রুতি দেননি বলেও জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্র সংঘাত চায় না উল্লেখ করে তিনি বলেন, তাইওয়ান ইস্যুতে অপরিবর্তিত রয়েছে মার্কিন পররাষ্ট্রনীতি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আইনগতভাবে তাইওয়ানকে আত্মরক্ষার উপকরণ সরবরাহে বাধ্য থাকলেও আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পক্ষে অবস্থান নেয় না। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার সহ অন্তত 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 30 জন। যৌথ বিবৃতিতে কমান্ডার ইজ আদ-দিন আল হাদ্দাদকে 7 অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। এদিকে গাজার 7% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করেন নেতানিয়াহু। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত। তদন্তে অবহেলার অভিযোগ, খতিয়ে দেখা হচ্ছে সাবেক মুখ্যমন্ত্রী মমতার সংশ্লিষ্টতা। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে দেশ দুটি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে 2 দিনের আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এদিকে যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন। দক্ষিণ লেবাননে দখলদার বাহিনী হামলা আরও জোরদার করেছে বলে অভিযোগ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের। রাশিয়ায় একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। দেশটির সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও অন্যান্য লক্ষ্যবস্তুতেও আঘাত হানার দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এদিকে ইউক্রেনে পাল্টা হামলা চালিয়েছে রুশ সেনারাও। বিধ্বস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ন্যাটোভুক্ত দেশে হামলার পরিকল্পনা করেছে মস্কো বলে অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। আফ্রিকায় আবারও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। কঙ্গোতে অন্তত 80 জনের মৃত্যু, উগান্ডায়ও সংক্রমণ। দেশে দেশে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা জোরদার।
মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে আইএসের তৃতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল মিনুকিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তার নির্দেশে অত্যন্ত জটিল ও সুপরিকল্পিত এই অভিযানটি পরিচালিত হয়েছে। এতে নিহত হন আবু বিলাল। ট্রাম্প আরও দাবি করেন, এই অভিযানের মাধ্যমে আইএসের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও কার্যক্রম মারাত্মক দুর্বল হয়ে পড়েছে, যদিও এখনও কোনো মন্তব্য করেনি জঙ্গি সংগঠনটি। ভারতের পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে শুভেন্দু প্রশাসন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দ্বিতীয়বারের মতো নিজের দফতরে সাংবাদিক সম্মেলন শুভেন্দু অধিকারীর। এতে বহুল আলোচিত আর্জিকর কাণ্ডের সময়ের কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে চাকরিচ্যুত করার কথা জানান তিনি। তাদের সঙ্গে মমতার নির্দেশনা কিংবা তার সরকারের শীর্ষ মহলের কার যোগাযোগ ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে নতুন প্রশাসন। এদিকে দলের হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠক করেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদ্বীপে গুহার ভেতরে স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 5 ইতালীয় নাগরিক। নিহতদের মধ্যে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক, তার মেয়ে এবং কয়েকজন গবেষক রয়েছেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালদ্বীপের ভাভু অ্যাটলে প্রায় 50 মিটার গভীরে গুহা অনুসন্ধানের সময় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ডাইভিংয়ে নামার পর তারা আর পানির ওপর ফিরে আসেননি। পরে ডাইভিং বোটের ক্রুরা তাদের নিখোঁজ ঘোষণা করে। মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, সমুদ্রের প্রায় 60 মিটার গভীরে একটি গুহা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি 4 জনও একই স্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাকে ধরতে $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে এফবিআই। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানায়, সাবেক বিমান বাহিনীর গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটকে এখনও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 2013 সালে তিনি ইরানে পালিয়ে যান এবং এখনও দেশটির হয়ে কাজ করছেন। 2019 সালে তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়, তিনি ইরানের কাছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য ও এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার পরিচয় ফাঁস করেছিলেন। এতে ওই কর্মকর্তার জীবন ঝুঁকিতে পড়ে দাবি করে যুক্তরাষ্ট্র। চাঁদপুর সদরে বিশ্বখাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। সেই ফ্লাইওভার 100 টাকার ফ্লাইওভার 500 টাকা দিয়ে করা হয়েছে। এই যে রূপপুর আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এই কেন্দ্রে যারা কাজ করবে তাদের জন্য বালিশ কেনা হয়েছিল 80,000 টাকা দিয়ে। একটা বালিশের দাম 80,000 টাকা হইতে পারে কখনো? এই টাকা, এইটা জনগণের অর্থ, এই টাকা বিদেশে পাচার করা হয়েছিল। ভাই বোনেরা, এই যে বলছেন পিছনে টেকনিক্যাল কলেজ করতে হবে, বললো না এমপি সাহেব এখনই, মালিক বললো না এখনই? যদি উন্নয়নই হইতো তাহলে এই টেকনিক্যাল কলেজ কেন গত 1 যুগ ধরে হলো না? এই টেকনিক্যাল কলেজ যদি হয় তাহলে এই টেকনিক্যাল কলেজে এই এলাকার সন্তানেরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং পাবে। এই ট্রেনিং, এই টেকনিক্যাল কলেজ যদি হয়, এখান থেকে যারা দক্ষ শ্রমিক হবে তারা দেশে এবং বিদেশে কর্মসংস্থান করতে পারবে। বিদেশে তারা দেশে তারা নিজের কর্মসংস্থান করতে পারবে, বিদেশের থেকে তারা আরো বেশি বৈদেশিক মুদ্রা দেশের মানুষের জন্য পাঠাতে পারবে। তো ভাই বোনেরা, আজকে এই যে আমরা বিশ্বখাল পুনর্খনন করছি, এখানে তো এই খালটি আগে ছিল না। এখানে মুরব্বী যারা আছে তারা জানেন, এই খালটি প্রায় 47 বছর আগে এই খালটি এখানে ছিল। অথচ এই খালটিকে গত 1 যুগেরও বেশি সময় ধরে পুনর্খনন করা হয় নাই। এই খালে যদি পানি আসে, এই খাল যদি পুনর্খনন হয়, এই খালে পানি যখন আসবে কারা উপকৃত হবে? এলাকার মানুষ উপকৃত হবে, এই এলাকার কৃষকরা উপকৃত হবে, এলাকার মা বোনেরা উপকৃত হবে। তাদের পানি আনার জন্য দূরে যেতে হবে না। ও ভাই বোনেরা, আপনারা জানেন এরপরে আরেকটি কর্মসূচি আছে আমার সদরে। সেই কর্মসূচি হলো ফ্যামিলি কার্ড আমরা দিব মায়েদের হাতে।
আমাদের বোনেদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। কেন এই ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই? আমরা একদিকে যেরকম আমাদের তরুণ ভাইদেরকে, তরুণ বোনদেরকে শিক্ষার ব্যবস্থা করে দিতে চাই, তাদেরকে টেকনিক্যাল কলেজের মাধ্যমে দক্ষ হিসাবে গড়ে তুলতে চাই, একই সাথে আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, যারা সংসার চালায়, তাদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই অর্থনৈতিক ভাবে। এবং এই জন্যই আমরা বলেছি 12 তারিখে নির্বাচনের আগে যে বিএনপিকে দেশের মানুষ নির্বাচিত করে, তাহলে আমরা ঘরে প্রত্যেকটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। মনে আছে আপনাদের? সেই কাজ আমরা শুরু করেছি। তো ভাই বোনেরা, আজকে যেই খাল, বিশ্ব খালের যে পুনর্খনন কাজ শুরু করলাম, এই খাল খনন আমরা করব। এটিকে আমরা নির্বাচনের আগে বলেছিলাম আপনাদের কাছে, বলেছিলাম। সেই প্রতিশ্রুতিও আমরা বাস্তবায়নের কাজ শুরু করলাম। তো ভাই বোনেরা, আপনাদের কারা কারা কৃষক কার্ডের কথা শুনেছেন? হাত তোলেন তো। কৃষক কার্ডের কথা বাবা সব ওই উপরের মানুষরা শুনেছেন আপনারা কৃষক কার্ডের কথা? এই যে সবাই শুনেছেন। এদিকের মানুষগুলো রাস্তায় দাঁড়িয়েছেন, আপনারা কৃষক কার্ড। ধন্যবাদ। আপনারা ব্রিজের উপরে মানুষগুলো শুনেছেন, সবাই শুনেছেন। এখন এই কৃষক কার্ড কি? আমরা যেরকম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, আমরা যেমন এই যে এখানে টেকনিক্যাল কলেজ করার মাধ্যমে আমাদের তরুণ ভাই বোনদেরকে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, ঠিক এক কৃষক কার্ডের মাধ্যমে মা বোনদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেরকম আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে চাই। কৃষক কার্ডের মাধ্যমে এই বছর কৃষক ভাইদের কাছে 2.5 টাকা পৌঁছে দেবে, তারা তাদের বীজ, সার, কীটনাশক এই জিনিসগুলো যাতে কিনতে তাদের কষ্ট কম হয়। আপনারা যারা এখানে আসেন, এই যে আজকে জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, এখানে প্রত্যেকটা মানুষ আমরা ধরে নিতে পারি যে আপনারা এইখানে বসবাস করেন, এই আশেপাশের এলাকায় বসবাস করেন, তাই নয় কেউ? তাহলে এই উপজেলায় বসবাসকারী, এই গ্রাম অঞ্চলে বসবাসকারী বাংলাদেশের জনসংখ্যা 70% মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে। আমাদের খাল কাটা কর্মসূচি, এই খাল কাটা কর্মসূচি যদি আমরা সফল করতে পারি, কোন এলাকার মানুষ উপকৃত হবে বলেন তো? হ্যাঁ, আমরা কারা? এই খাল খনন কর্মসূচি সফলে গ্রামের মানুষ যেমন উপকৃত হবে, কৃষক ভাইরা যেমন উপকৃত হবে, শহরের মানুষ উপকৃত হবে। যে টেকনিক্যাল কলেজ বলেছেন, এখানে সহ আরো বিভিন্ন জায়গায় আমাদের করার পরিকল্পনা আছে, সেইগুলো আমরা যদি সফল হই, তাহলে কারা উপকৃত হবে? কারা উপকৃত হবে? আমাদের তরুণ যুবক ভাইয়েরা উপকৃত হবে, বোনেরা উপকৃত হবে। আমরা ফ্যামিলি কার্ড যদি দিয়ে দিতে পারি সবাইকে, কারা উপকৃত হবে? আমাদের মা বোনেরা উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই সকল কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সকল পরিকল্পনা গ্রহণ করেছি, এই সকল পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। কারণ এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ উপকৃত হবে। কারণ চাঁদপুরে খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ অর্জিতা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।